ফোন কিনতে যারা বাজারে যাচ্ছেন পকেটে পয়সা কড়ি নিয়ে, ফোনের দাম শোনার পরে অনেকের অবস্থা হয়েছে আমি না সিরিয়াসলি ভাই, এই দশা শুরু হয়ে গেছে অলরেডি। মানে ধরেন যে ফোনের দাম ছিল 15,000 টাকা, সেইটার দাম এখন 25-27 হয়ে গেছে। এবং কয়েকদিন আগে দেখলাম 40,000 টাকা দামের একটা ফোন অফিসিয়ালি রিলিজ হলো, সেইটাই ব্যবহার করা হয়েছে ইউনিএসওসির একটা চিপসেট আর কি। হ্যাঁ, 7350। যাই হোক, এটা খারাপ চিপসেট না, তারপরও আর কি এক্সাম্পল দিলাম। আবার দেখলাম 31,000 টাকা দামের ফোনে HD+ ডিসপ্লে। ভয়ানক অবস্থা মার্কেটের ভাই। যাই হোক, সো আমাদের মতো গরিব মানুষের জন্য ভাই ফোন কেনাটা একটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার হয়ে গেছে আর কি। এর মধ্যে রিসেন্টলি একটা পার্টিকুলার ফোন নিয়ে অনেক আলাপ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও আলাপ হচ্ছে, ইউটিউবে আমাদের ভাই ব্রাদাররা রিভিউ করে ফেলছে। আর সেটা হচ্ছে মেইজু। এই ব্র্যান্ডের নাম মনে হয় প্রথমবার আপনারা শুনলেন, পরে আলাপ করতেছি। মেইজু লাকি 08। লাকি 7 নামক একটা কথা শুনছিলাম এর আগে, বাট এটা লাকি 8। এনিওয়ে, এই ফোনটা নিয়ে কেন এত হাইপ সেটা আজকে আমরা খুঁজে বের করব। মূলত আমি একটু আগে থেকে বলে দিই, এত বেশি হাইপ হওয়ার কারণ হচ্ছে বাজারে যেহেতু অনেক ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসের মধ্যে এই ফোনটা অল্প দামে অনেক কিছু দিচ্ছে। সো আমাদের মতো গরিব মানুষদের জন্য এই ফোনটা মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। চলুন আমরা আজকে একটু খুঁজে বের করার চেষ্টা করি যে মেইজু লাকি 08 ফোনে এমন কি আছে যে এই ফোনটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। প্রেজেন্টিং মেইজু লাকি 08। 8GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজের এই ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে 25,000 টাকার আশেপাশে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর G&G গ্যাজেট অ্যান্ড গ্যাজেট। এবং তাদের কাছে এই ফোনটা অ্যাভেলেবেল, আপনারা চাইলে নিতে পারেন এবং বেশ কয়েকটা কালারে কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল। আমাদের কাছে তারা পাঠিয়েছে হোয়াইট কালার, কিছুটা মার্বেল টাইপের ডিজাইন আছে, দেখতে বেশ চমৎকার লাগে। এনিওয়ে, মেইজু ব্র্যান্ড সম্পর্কে কিছু কথা একটু বলতে চাই ভিডিও শুরুতে। এই ব্র্যান্ডটা কিন্তু নতুন না, অনেক পুরাতন ব্র্যান্ড। এমনকি শাওমি পপুলার হওয়ার যে সময়কালটা আমরা ধরে রাখি, যে একটা স্মার্টফোনের রেভলিউশন হয়েছিল 2014-15 সালের দিকে, তার আগে থেকেই কিন্তু এই ব্র্যান্ডটা এক্সিস্ট করতো মার্কেটে এবং তারা খুব চমৎকার ফোন বানাতো। আমাদের দেশে একটু কমই আসতো ফোনগুলা এবং ব্যাপকভাবে সমাদৃত ছিল মেইজুর ফোনগুলা। বাট ধীরে ধীরে তারা স্মার্টফোনের মার্কেটটা একটু ব্যাকলাশ খাওয়া শুরু করে এবং খুব বেশি ফোন তারা রিলিজ করতে পারে না, বা তাদের বিজনেস স্ট্র্যাটেজি হয়তো অন্যদিকে মুভ করেছে বলে ফোনে খুব একটা ফোকাস তারা করে নাই। আবার মেইজু ফিরে এসেছে এবং এখন থেকে আমরা মেইজুর অনেক ফোন কিন্তু বাজারে দেখতে পাবো। আমার সুযোগ হয়েছিল মেইজুর যে হেডকোয়ার্টার চায়নাতে, সেখানে যাওয়ার এবং তাদের যে ওনার তার সঙ্গে মিটিং করার একটা সৌভাগ্য হয়েছিল। এবং সেখানে গিয়ে মেইজুর যে প্রোডাক্ট কোয়ালিটি, তাদের যে লাইন আপ, সেগুলো দেখে সত্যি আমি অবাক হয়ে গিয়েছি। এত চমৎকার প্রোডাক্ট বানায় তারা, স্মার্টফোনের বাইরেও হোম অ্যাপ্লায়েন্সেস, গ্যাজেট, বিভিন্ন ধরনের আইটেম তারা বানায় এবং টপ নচ কোয়ালিটি তারা মেনটেন করে। খুবই চমৎকার ছিল আমার সেই অভিজ্ঞতাটা। এবং আমার আসলে মেইজু ব্র্যান্ডটার প্রতি যে ধরনের একটা ধারণা ছিল, সেটা কিন্তু দূর হয়ে গিয়েছে তাদের যে অফিস সেটা ভিজিট করে আসার পরে। এনিওয়ে, আমরা আজকে দেখব যে বর্তমান প্রেক্ষাপটে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিসঙ্গত। এবং শুরুটা করতে চাই আমরা ডিজাইন দিয়ে। ডিজাইনের ব্যাপারটা বেশ পার্সপেক্টিভ, এক একজনের কাছে এক এক রকম হতে পারে, তবে আমার কাছে এইটার ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। যদিও এই রকম ক্যামেরা বামটা আমরা হুয়াওয়ের অনেক ফোনে দেখেছি, অন্যান্য আরও অনেক ফোন কিন্তু এই সিমিলার টাইপের ডিজাইন দিয়ে মার্কেটে এসেছিল, বাট স্টিল ফ্রেশ একটা লুক আপনি পাবেন এই ফোনের কাছ থেকে। আগাগোড়া প্লাস্টিক বিল্ড এবং ফ্রেমটাও প্লাস্টিকের, তবে এখানে তারা সিলভার কালারের ইলেকট্রোপ্লেটিং করেছে এবং এই ফোনের যে বিল্ড কোয়ালিটি, ওয়ার্কম্যানশিপ, সেটা অবশ্যই টপ নচ বললে ভুল হবে না। ফোনটা কিছুটা বক্সি শেপের এবং আমার কাছে বেশ সলিড মনে হয়েছে, আর এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ব্যালেন্স। তবে সব কিছু ছাপিয়ে এই ফোনের যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হলো এর খুবই চিকন বেজেল, এবং এটা এমনটাই সিমেট্রিক্যাল, খেয়াল করে দেখেন, আপনি যদি ফোনটা উল্টা করেও ধরেন আপনার কাছে মনে হবে যেন একই রকমই বেজেল লাগছে। তবে একটা জিনিস খেয়াল করেছি, প্রত্যেকটা ফোনই খেয়াল করে দেখবেন বেজেলের যে অংশটুকু সেটা ব্ল্যাক কালারের করে থাকে, আরো বেশি ইমার্সিভ লুক দেয়। বাট মেইজু এখানে কন্ট্রাস্টি হোয়াইট কালার রেখেছে। শুরুতে একটু অন্যরকম লাগলেও ধীরে ধীরে আপনার মনে হবে যে এটাই ভালো লাগছে। পাশাপাশি সেলফি কাটআউটের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট আমার কাছে মনে হয়েছে। অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে তারা এখানে, এবং পজিশনটা একটু নিচের দিকে অবশ্য আমার কাছে মনে হয়েছে, বাট ঠিকঠাক মতো কাজ করে। সো সব মিলিয়ে 25,000 টাকায় এই ফোনের যে ডিজাইন, ওয়ার্কম্যানশিপ, বিল্ড কোয়ালিটি এবং যে ডিসপ্লের যে বেজেল, ভাই
আউটস্ট্যান্ডিং, এটা স্বীকার করতেই হবে। এবার ডিসপ্লে নিয়ে একটু আলাপ করি। এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে এর ডিসপ্লে। এখনকার দিনে 30 থেকে 40 হাজার টাকার ফোনেও দেখবেন যে IPS ডিসপ্লে ধরাই দিচ্ছে। অফিসিয়াল কিন্তু মার্কেটে এক্সিস্ট করে, খোঁজ নিলে দেখতে পারবেন। সেখানে মাত্র 25,000 টাকায় অ্যামোলেড প্যানেল পাওয়া যাচ্ছে, 144 হার্জের রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে এবং এরকম ভাইব্রেন্ট একটা প্যানেল পাওয়া যাচ্ছে, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। এতে 6.78 ইঞ্চির একটা 1.5K LTPO অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। আর আমরা ব্যবহার করে যেটা বুঝলাম, কন্টেন্টগুলো যথেষ্ট শার্প এবং ক্রিস্প লাগে। হায়ার রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিংটা অনেক স্মুথ পেয়েছি। যদিও সাপোর্টেড গেম ছাড়া ভাই এই 144 হার্জ জিনিসটা আপনি খুব একটা পাবেন না, তারপরেও এটা ভবিষ্যতের জন্য আমার মনে হয় যে একটা অতিরিক্ত ভ্যালু অ্যাড করবে। এই ফোনের পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস, হুইচ ইজ ক্রেজি। ফলে ডিরেক্ট সানলাইটও কিন্তু এইটার ভিজিবিলিটি নিয়ে আমার তেমন কোনো ইস্যু মনে হয় নাই। সো সব মিলিয়ে এই সময়ে এসে এইরকম ডিসপ্লে এই দামে একটা ব্লেসিং আমার কাছে মনে হয়। খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার নাই, এই ফোনের কিছু ঝামেলাও আছে, আমি আলাপ করতেছি একটু পরে, দেখতে থাকেন। স্টেরিও স্পিকারের জন্য তারা ডেডিকেটেড একটা গ্রিল দিয়েছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও দেখতে পাচ্ছি এখানে, তবে নেই কোনো 3.5 মিলিমিটারের পোর্ট। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফোনের মেমোরি কিন্তু আপনি চাইলে বাড়াতে পারবেন না। অবশ্য 256 GB ইজ ওকে আই থিঙ্ক, কনসিডারিং দ্য প্রাইস। আচ্ছা, এইবার এই ফোনের চিপসেট নিয়ে একটু আলাপ করা যাক। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা একেবারে নতুন চিপসেট বলা ভুল হবে। ইনফ্যাক্ট এই ফোনটা হচ্ছে গত বছরের শুরুর দিকে বের হয়েছিল, আমাদের দেশে এখন কোনো একটা কারণে আসতেছে এবং মানে অনেক ডিমান্ড তৈরি করেছে এই ফোনের প্রাইস পয়েন্টের জন্য। বাট স্টিল আমি যদি দামের কথা বলি, তাহলে এই দামে এই প্রসেসরটাকে ইগনোর করার কিন্তু কোনো উপায় এই মুহূর্তে নাই ভাই। এইটা 4 ন্যানোমিটার বেসড একটা 5G চিপসেট এবং মিড রেঞ্জ সেগমেন্টে এখনো পর্যন্ত এই চিপসেটটা কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট এবং পাওয়ারফুল চিপসেট বলা হয় বা কনসিডার করা হয়। এর মধ্যে যে 8টা কোর আছে, 4টা হচ্ছে পারফরমেন্স কোর 2.4 গিগাহার্টসের স্পিড, আর 4টা হচ্ছে এফিসিয়েন্সি কোর, ক্লাস্টারগুলোর স্পিড হচ্ছে 1.9 গিগাহার্টস। আচ্ছা, পুরাতন চিপসেট হলে যে জিনিসটা হয় আর কি, একটা দুর্বলতার জায়গা আমি খুঁজে পেয়েছি যেটা ইজিলি ইগনোর করা যাবে দামের দিকে তাকিয়ে। সেটা হচ্ছে এর যে GPU 710, এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 940 মেগাহার্টস, মানে 1 গিগাহার্টস কিন্তু ক্রস করতে পারে নাই। এটা যে অনেক বেশি একটা বটলনেক তৈরি করবে ফোনের পারফরমেন্সে, সেটা না, পারফরমেন্সের ব্যাপার না, এটা হচ্ছে গ্রাফিক্সের ব্যাপার। বাট স্টিল এই চিপসেটে আসলে আর একটু বেটার GPU থাকলে অনেক ভালো হতো। আরেকটা জিনিস, এই চিপসেটের কিন্তু ভালো একটা পোটেনশিয়াল ছিল, মানে এর যে র্যাম ভেরিয়েন্ট ওইটা LPDDR5X ইউজ করা যেত এবং ROM UFS 3.1 ইজিলি ইউজ করা যেত, তবে মেইজু সে কাজটা করে নাই। আমার অবশ্য ওটা নিয়ে মন খারাপ নাই, কারণ 25,000 টাকা দামের একটা ফোনে 256 GB স্টোরেজ পাচ্ছি, UFS 2.2, which is not bad, আর LPDDR4X র্যাম পেয়েছি আমরা, এটা বেশ ভালো একটা কম্বো। বাট 3.1 হলে একদম 16 গলা পূর্ণ হইতো। সব কিছু ছাপিয়ে এর 8 GB র্যাম এবং 256 GB যে স্টোরেজ, এইটা ভাই এই সময়ের জন্য একটা ব্লেসিং, এটা মানতেই হবে আপনার। এই ফোনে ওএস হিসেবে পাচ্ছেন মেজর বেশ পপুলার একটা UI Flyme OS এবং আউট অফ দ্য বক্স Android 14 পাবেন। এই ফোনে আপডেট আসবে কিনা এইটা আমি আসলে একদম জোর দিয়ে বলতে পারতেছি না, বাট আসার কথা, যেহেতু এই ফোনটা গ্লোবাল ভেরিয়েন্ট। সো আপডেট আসলে অ্যাটলিস্ট Android 15 যদি হয়, তাহলে আমার মনে হয় না যে কমপ্লেন করার আর কোনো মানে ব্যাপার থাকবে। কারণ আমরা কিন্তু এই ফোনের পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি। দাম হিসেবে এর যে পারফরমেন্স, এটাকে বাটার স্মুথ বললে কিন্তু খুব একটা ভুল হবে না। ইউআইটা যথেষ্ট ক্লিন, আমার কাছে বেশ লাইট ওয়েট মনে হয়েছে। তবে অ্যাপগুলো যদি আরেকটু ফার্নিশ হতো, আইকনগুলো চেহারা যদি আরেকটু প্রিমিয়াম হতো, দেখতে আরো ভালো লাগতো। বাট মোটা দাগে আমার আসলে কমপ্লেন করার কোনো জায়গা এখানে খুঁজে পাচ্ছি না। আমাদের AnTuTu স্কোরেও কিন্তু বেশ ভালো একটা স্কোর এসেছে। শুধু স্কোরের দিক দিয়ে না, ওভারঅল এই ফোনটা যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভারি করতে পেরেছে আমাদের টেস্টিংয়ে। যেমন ধরেন মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া কিংবা প্রোডাক্টিভিটি সবকিছু খুব সহজে হ্যান্ডেল করতে পেরেছে। ভাই একেবারে ফ্ল্যাগশিপ ফোনের মতো বা একদম আইফোনের মতো পারফরমেন্স আশা করবেন না 25,000 টাকা। আমি বলবো যে এই পারফরমেন্সটা একদম পয়সা উসুল টাইপের পারফরমেন্স। এইটা তো গেমিং ফোন না, বুঝতেই পারছেন, বাট তারপরও আমরা পাবজি, কল অফ ডিউটি বা ফ্রি ফায়ারের মতো গেম ট্রাই করেছি এই ফোনে এবং ডিসেন্ট পারফরমেন্স আমরা পেয়েছি। হিটিং ইস্যু একেবারে মানে ওয়ারিড হওয়ার মতো আমরা পাই নাই। ধরেন লম্বা সময় ধরে গেমিং করলে একটু হিট জেনারেট করে, আবার বেশ দ্রুত ঠান্ডাও হয়ে যায়। ক্যামেরা
নিয়ে আলাপ করি, আমার মনে হয় এখনকার সময় অনুযায়ী ক্যামেরা যথেষ্ট ভালোই মনে হবে আপনার কাছে। পেছনে 108 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। মেইন ক্যামেরা দিয়ে ভালো লাইটিং কন্ডিশনে ভালো ডিটেইল এবং কালার ক্যাপচার করতে পারে এই ফোনটা। কিছু কিছু সময় অবশ্য দেখেছি যে খুব বেশি কনস্ট্যান্ট থাকে না এটা ভালো পারফরমেন্স, বাট ভালো হাতে যদি আপনি ছবি তোলেন তাহলে স্যাটিসফাইড রেজাল্ট পাবেন। তবে লো লাইটের পারফরমেন্স নিয়ে খুব বেশি এক্সপেকটেশন রাখা মনে হয় ঠিক হবে না আপনার। আর যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিয়েছে তারা, এইটা বেসিক্যালি নাম্বার গেমের জন্যই আমি বলবো। এটা যে খুব বেশি কাজের সেটা জোর দিয়ে বলা ঠিক হবে না। আমার অবশ্য মনে হয়েছে যে সেলফি শুটারটা 8 মেগাপিক্সেল একটু বেশি কম হয়ে গিয়েছে। এটা যদি অন্তত 16 মেগাপিক্সেল হতো আরো ভালো হতো। এনিওয়ে ছবির কোয়ালিটিকে অবশ্য খুব বেশি খারাপ বলা যাচ্ছে না, এটা আমার কাছে ডিসেন্ট মনে হলো। ওভারঅল আমি বলবো যে 25,000 টাকায় বর্তমানে বাংলাদেশে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে, সেই সব ফোনের চাইতে কোনো অংশে কিন্তু এই ফোনটা কম না ছবির কোয়ালিটির দিক দিয়ে, বরং কিছু কিছু জায়গায় একটু বেশি দিবে আপনাকে। পাশাপাশি এই ফোনের আরেকটা ভালো দিক হচ্ছে এর ব্যাটারি। বেশ আগের মডেল, বাট স্টিল 6000 mAh এর ব্যাটারি কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং ফোনের সাইজ কিন্তু সেটা বলছে না। সো এটা একটা ভালো দিক। ও বাই দ্য ওয়ে 33 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যে, বাট মেজু বলতেছে যে 45 ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করে এই ফোনে। আপনাকে কিনে নিতে হবে যদি আর একটু বেশি স্পিড আপনি চান। ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে অনেক ভালো বলা যাবে না, আবার একেবারে খারাপও নয়। তবে কানেক্টিভিটিতে এসে আমার কাছে মনে হয়েছে যে একটু বটলনেক করবে কারো জন্য, সবার জন্য না আবার। যেমন ওয়াইফাই 5 রয়েছে এতে, এখনকার দিনে ওয়াইফাই 5 একটু ব্যাকডেটেড আমি বলবো, প্লাস ব্লুটুথ 5.1 এটাও একটু ব্যাকডেটেড। ব্লুটুথ 6.1 কিন্তু রোল আউট শুরু হয়ে গিয়েছে অনেক ফোনে আমরা দেখতে পাচ্ছি, অন্তত 5.4 থাকা উচিত ছিল। আচ্ছা, এখন মোটামুটি আমরা কিন্তু খুঁটিনাটি সব কিছু শেয়ার করেছি আপনাদের সঙ্গে। মানে কোন কোন জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই সেটা বলি। প্রথমত, আপডেট আসবে কিনা আমি কিন্তু শিওর না, আসতেও পারে নাও আসতে পারে। মেজর আপডেট তো এখনো আসে না এই ফোনে, বাট ছোট ছোট আপডেটগুলো কিন্তু অলরেডি আমি পাচ্ছি। যেমন এই মুহূর্তে একটা ছোট আপডেট আমি দিলাম, ফ্লাইমি 11.0.6 এটা আপডেট নিল। আমার বিশ্বাস যে পরবর্তীতে আরও আপডেট আসবে, কারণ যেহেতু আপডেট মানে নিতে পারতেছে এই ফোনটা, সামনের মেজর যদি কোনো আপডেট দেয় মেজু, সেটাও পাওয়া যাবে এই ফোনে। তবে একটু রিসার্চ করতে গিয়ে কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি, যেমন মেজু সম্ভবত আর নতুন কোনো ফোন বাজারে আনবে না। হ্যাঁ, এরকম তথ্য কিন্তু অনলাইনে আমি খুঁজে পাচ্ছি। সো যেহেতু নতুন ফোন বানাবে না, তাহলে পুরাতন ফোনের জন্য তারা আপডেট দিবে কিনা এটা আসলে একটা টেনশনের ব্যাপার। আচ্ছা, আইপি রেটিং নিয়ে কিন্তু এই ফোনের আপনাকে পানি থেকে একটু সাবধানে রাখতে হবে। আজকাল মোটামুটি সব ফোনে আমরা দেখতেছি IP68, 69 এটা সেটা অনেক কিছু থাকে, এতে কিন্তু কোনো রেটিং তেমন নাই, আপনাকে একটু সাবধানে ব্যবহার করতে হবে। মেমোরি কার্ড ব্যবহার করার কিন্তু কোনো উপায় নাই, এটা আপনার মাথায় রাখতে হবে। পরে আবার মেমোরি কার্ড কিনে আপনি দিতে যাবেন, দেখবেন যে ভাই জায়গাই নাই। সো এটা একটা ফ্যাক্ট কারো জন্য। পাশাপাশি এর ডিসপ্লের যে প্রোটেকশন, মানে কিসের প্রোটেকশন দিছে বা আদৌ দিছে কিনা এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমি কোথাও পাইলাম না। সো এটা একটা কনসার্ন। আর এটার কানেক্টিভিটি নিয়ে তো বললাম, ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.1 এইটা আরেকটু বেটার হইলে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতাম আমরা। সো এই সময় বিবেচনায় 25,000 টাকা কিন্তু এটা মানে নিঃসন্দেহে খুবই ভালো একটা ডিল। হ্যাঁ, এটা এখন আপনার রিস্কেই কিনতে হবে। তবে জিএনজি থেকে কিনলে কিন্তু আপনি একটা ওয়ারেন্টি পাবেন, 10 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, পাশাপাশি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন। মানে কোনো পার্ট যদি চেঞ্জ করতে হয় আপনাকে পার্টসের পেমেন্ট করতে হবে, আর 10 দিন পর্যন্ত আপনি কোনো প্রবলেম পেলে রিপ্লেস করতে পারবেন। এই ফোনটা কতদিন মার্কেটে পাওয়া যাবে আমি ঠিক জানি না, বাট আমার ধারণা বর্তমানে যে ক্রাইসিসটা চলতেছে মার্কেটে, এই ফোনটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এইটারে জাতীয় ফোন বললে খুব একটা ভুল বলা হবে না। বাট কিছু ব্যাপার এখানে কাজ করবে অবশ্যই আপনার মধ্যে। আমি জানি কেনার আগে যে মেইজু এটা আবার কোন ব্র্যান্ড ভাই, জীবনও না আমি শুনলাম না আমরা কিন্তু শুনছি, শুনে বড় হয়েছি বলতে পারেন। আর যেহেতু আনঅফিসিয়াল ফোন, সো ওয়ারেন্টিটা নিয়েও একটু টেনশন থাকবেই, এটাই স্বাভাবিক। যেহেতু নতুন একটা ব্র্যান্ড, এটা নষ্ট হলে এটার পার্টস বাংলাদেশে পাওয়া যাবে কিনা সেটাও একটা ফ্যাক্ট। সব মিলিয়ে এখন ভাই রিস্ক আপনার নিতে হবে, যেহেতু আপনার পয়সা আপনি খরচ করবেন, খুব চিন্তা ভাবনা করে তারপর খরচ করবেন। ইনিশিয়ালি এখনকার মার্কেটের অবস্থা বিবেচনায় এইটা বেশ রিকমেন্ড করার মতো একটা ফোন বলে আমার কাছে মনে হয়েছে। ভবিষ্যতে কি হবে আমি জানি না। আশা করছি মোটামুটি সব ধরনের তথ্য এই ফোনের আমরা আপনাদেরকে দিতে পেরেছি। আপনার কাছে কেমন লাগলো মেইজু লাকি 08? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। এরপর আর কোন ফোনটা নিয়ে রিভিউ দেখতে চান জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।